প্রিয় বন্ধুরা, আজকে যে জিনিসটা নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে রিসেন্ট যে গোল্ড প্রাইসের সার্জ হলো, সার্জিং অফ গোল্ড প্রাইস ইন রিসেন্ট টাইম। তো এখানে গোল্ড প্রাইসের যে দাম বৃদ্ধির পিছনে কি কারণ হতে পারে বা কি হতে পারে, কিছু জিও পলিটিক্যাল সিচুয়েশন বা গোল্ড প্রাইসকে কি কি জিনিস ইনফ্লুয়েন্স করতে পারে বা কন্ট্রোল করতে পারে, এবং যেটা পলিটিক্যাল ইকোনমি বা ম্যাক্রো ইকোনমিক্সের একটা পার্টও। তো গোল্ড প্রাইস সার্চের পিছনে কি কাজ, তো আমরা প্রথমে দেখে নিই যে গোল্ড প্রাইস যে সার্চের ব্যাপারটা, যে কি প্রাইস ছিল আর কিরকম সার্চ হলো, এটা একটু আগে প্রথমে দেখে নিই। তো রিসেন্টলি দেখতে পাচ্ছি যে গোল্ড প্রাইস রিসেন্টলি 74,735 কারেন্ট ক্ষেত্রে এখন আছে। তো এটা রিসেন্টলি কিছুদিন আগে 68,000 ছিল, গত 27 মার্চ। দেন এটা স্কাই রকেটেড হয়েছে, দেন এটা একটা টাইম 76,000 হিট করে, দেন আবার একটু ফল করে। তো নর্মালি 5 ডেজের গোল্ড প্রাইস আছে এবং 1 মান্থের গোল্ড প্রাইস আছে এবং 1 ইয়ারের যেটা আমি দেখি যে একটা টাইমে এটা কত ছিল না এই ছিল সিবাও যদি দেখি, মোটামুটি তারও বেশি দিনের আছে। 25 ফেব্রুয়ারি থেকে 51, মাঝে 52 ও তারপরে ক্রমাগত বাড়তে থেকেছে। এটা হচ্ছে গোল্ড প্রাইসের চার্ট। তো আমি 1 মান্থে ফের ব্যাক করি রিসেন্ট যে সার্চের কথা, যেটা নর্মালি জাস্ট রিসেন্টলি হয়েছে এই 70,000 আশেপাশে থাকার পরে হঠাৎ করে এটা 76 চলে যায়। এর পিছনে কি পসিবল রিজন হতে পারে? তো আমাকে গোল্ড প্রাইসের পসিবল রিজন যদি আমি দেখতে পাই, তাহলে আমাকে দেখতে হবে যে বায়ার কারা। তো আমরা জানি গোল্ড এটা প্রেসাস মেটাল এবং খুব অ্যানসেন্ট টাইমস থেকে এটা জুয়েলারি হিসাবে বা কয়েন হিসাবে, কারেন্সি হিসাবে ব্যবহার হয়ে আসছে। একটা সময় ইকোনমি গোল্ড তারা ব্যয় ছিল। তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ গোল্ড আমাদের ইয়েতে রাখতে হতো, ফিনান্সিয়াল সিস্টেমে রাখতে হতো, রিজার্ভ ব্যাংকে রাখতে হতো, বা বিভিন্ন দেশ তাদের গোল্ড ব্যাক কারেন্সি সিস্টেম ছিল। তো একটা টাইমে কি হতো না, যার কাছে যত বেশি গোল্ড হোল্ডিং থাকতো সে ততটা ইনফ্লুয়েন্স করতে পারতো ইন্টারন্যাশনাল ইকোনমিতে। এবং যখন আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যখন প্রথম যে ব্রেটন উডস টুইন্স করে ওঠে, সেখানে আমেরিকার কাছে অলমোস্ট 45% গোল্ড হোল্ডিং ছিল। তো লার্জেস্ট ইকোনমি ছিল, তারপরে গোল্ড বেসড ফিনান্সিয়াল সিস্টেম ছিল। তো রিচার্ড নিক্সন 1973-তে 1970 দিকে তিনি গোল্ডের সিস্টেম তুলে ফেলেন এবং মানি যেটা সম্পূর্ণ এটা মার্কেট ডিটারমাইন্ড ভ্যালু হয়ে যায়। তো অ্যাকচুয়ালি সিগনিফিক্যান্ট গোল্ড বায়ার কারা, যেমন জুয়েলারি আছে, আমরা জুয়েলারির কারণে আমরা গোল্ড কিনি, বিভিন্ন দেশ গোল্ড কেনে, বিশেষ করে মহিলারা গোল্ড পছন্দ করে। তাছাড়াও জুয়েলারির বাইরে কি আছে না, সেন্ট্রাল ব্যাংক, বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক গোল্ড ডিপোজিট রাখে। সেন্ট্রাল ব্যাংক ছাড়া আর কোথায় গোল্ড থাকে না? আমরা জানি IMF এ গোল্ড রাখা হয়। IMF এর যে রিজার্ভ ভ্যালু থাকে, সেখানে ইউরো থাকে, ডলার, গোল্ড থাকে, এই গোল্ড থাকে। তাহলে এইবার গোল্ড মার্কেট কিভাবে কন্ট্রোল হয়? তো নর্মালি যে গোল্ড মার্কেট, সেটা আমাদের যদি আমরা বিভিন্ন ব্রোকারের প্ল্যাটফর্মে যাই, সেখানে আমরা দেখতে পাবো যে যেখানে গোল্ড কেনা যায়, বা বিভিন্ন ফরেক্সের প্ল্যাটফর্মে যদি আমরা যাই, এক্সনেক্স, অক্টা ফরেক্স, বা বিভিন্ন ফরেক্সের যে ইয়ে আছে, ফরেক্সের ব্রোকার আছে সেখানে, বা শেয়ারের ব্রোকারে আমরা ডাইরেক্টলি অনলাইনে গোল্ড পারচেস করতে পারি। এইবার এই গোল্ড নর্মালি সেন্ট্রাল ব্যাংকও পারচেস করে, বিভিন্ন ইনস্টিটিউশন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ইনভেস্টমেন্ট ফার্ম, প্রাইভেট ইকুইটি ফার্ম, এটসেট্রা গোল্ড পারচেস করে। নর্মালি এরাই মেজর মুভার হয় গোল্ড মার্কেটে। এরাই গোল্ড মার্কেটটাকে নর্মালি কন্ট্রোল করে। এই ইনস্টিটিউশন, প্রাইভেট ইকুইটি ফার্ম, গভর্নমেন্ট, সভারেন ওয়েলথ ফান্ড, এবং সিগনিফিক্যান্টলি IMF অলসো, সেন্ট্রাল ব্যাংক অফ ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড IMF অলসো।
বাট গোল্ড প্রাইস কখন মানুষ বেশি কেনে, ফলে প্রাইসটা সার্চ হয়, বা কখন নর্মালি দেখা যায় যে ওয়ার লাইক সিচুয়েশনের সময় মানুষ গোল্ড কেনে। কারণ ওয়ার লাইক সিচুয়েশন কান্ট্রি ইকোনমিক সিস্টেম লার্জলি মানে কন্ট্রোল বাই পলিটিশিয়ান, অ্যান্ড দে আর বিহেভ ইরেশনাল কম্পেয়ার টু আদার কান্ট্রি। তো সেই সময় কি হয় না, গোল্ড প্রাইস মানুষ হেজ করে রিস্কটাকে, হেজিং অফ রিস্ক। হেজিং মতলব হচ্ছে রিস্কটাকে ডাউন করা। তো তখন বিগ ইনস্টিটিউশন ওয়ার লাইক সিচুয়েশনে বা কোনো সোশ্যাল আনরেস্টের সময় বা কোনো বিগ জিও পলিটিক্যাল ইভেন্টের সময় বিগ ইনস্টিটিউশন, যেগুলো আমি নাম বললাম, বিভিন্ন ফার্ম, প্রাইভেট ইকুইটি ফার্ম, ইনভেস্টমেন্ট ফার্ম, তারপরে বিভিন্ন হেজ ফান্ড, তারা কি করে তাদের রিস্কটাকে গোল্ডে হেজ করে দেয়, যাতে তাদের লসটা কম হয়, লস অ্যাভারশনের জন্য। এই রিসেন্টলি যে অনগোয়িং ওয়ার লাইক সিচুয়েশন চলছে, রাশিয়া ইউক্রেন যেমন চলছে, তেমনি ইসরায়েল ইরান রিসেন্টলি কিছু স্কারমিস ঘটলো। এই স্কারমিস ঘটলো না, ইরানের যে সিকিউরিটি আছে, এম্বাসি আছে সিরিয়াতে, সেখানে সেখানে একটা মিসাইল এয়ার স্ট্রাইক করে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইটিএফ। তো আইএসটিএফ এবং সেখানে কিছু আইআরজিসি ইরান রিভলিউশনারি গার্ড কর্পসের কিছু সিনিয়র অফিসার্স মারা যায়, এবং এটা একটা ক্লিয়ার ভায়োলেশনস অফ ইন্টারন্যাশনাল রুল। কারণ অ্যাজ পার ভিয়েনা প্রোটোকল, কোনো দেশের এম্বাসি হচ্ছে, কোনো দেশে যদি কোনো এম্বাসি লোকেট করে, যেমন ইন্ডিয়ান এম্বাসি যদি কোনো কান্ট্রিতে লোকেট করে, যদি ইউএসএ বা কানাডাতে বা বিভিন্ন কান্ট্রিতে ইন্ডিয়ান এম্বাসি আছে, সেই এম্বাসির যে টেরিটরি সেটা ইন্ডিয়ান টেরিটরি হিসেবে রিগার্ডেড করা হয়। তাহলে এক্ষেত্রে ভায়োলেশন অফ সভারেনিটি অফ ইরান। তো ইরান এটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনকে জানায়, এবং কোনো ডেডিকেটেড অ্যাকশন না পেয়ে ইরান পাল্টা হামলার প্রতিশোধে কি দেয়। ফাইনালি ইরান মিসাইল 170 ড্রোন, ফিউ হান্ড্রেড ব্যালিস্টিক মিসাইল, কিছু ক্রুজ মিসাইল ইরান থেকে লঞ্চ করে, কিছু হাউথি রেবেল যেটা ইয়েমেনে আছে ইরানের প্রক্সি, সেখান থেকে লঞ্চ করে, এবং কিছু হেজবুল্লাহ যেটা লেবানিয়ান মিলিশিয়া প্রক্সি, ইরাকিয়ান আদার প্রক্সি লঞ্চ করে, এবং হিউজ একটা ম্যাসিভ মিলিটারি অ্যাটাক ইসরায়েলের ওপর পড়ে, যেটা অলমোস্ট 300 to 400 মিলিয়ন খরচ হয়। হাইমান্টেল লাস্টি, যেটাকে ইরানের যে 3-4 লেভেল এয়ার ডিফেন্স সিস্টেম, অ্যারো 3, ডেভিড স্লিং, বা আই ডোন্ট নো সাইমালটেনিয়াসলি ফ্রান্সের বা আমেরিকা বা জর্ডানের বিভিন্ন সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম 99% মিসাইলগুলোকে, ড্রোন মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করে দেয়। টোটাল কস্টটাতে ইরানের খরচে $400 মিলিয়ন, বাট আমেরিকা ইসরায়েলের $1 বিলিয়ন। তো এই তারপরে আবার কিছুদিন পরে, একদিন বা দুদিন পরে, ইসরায়েল তার যে ইসফাহানে ইরানের যে মিলিটারি বেস, সেখানে অ্যাটাক করে। তো এই যে অ্যাটাক বা স্টারমিসের ফলে ওয়ার লাইক সিচুয়েশন তৈরি হয় কোয়াইট। এর ফলে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা আদার্স ইনভেস্টমেন্ট ফার্ম যারা গোল্ড প্রাইসে তাদের মার্কেটটাকে হেজ করে, যাতে ইন ফিউচারে কোনো তাদের লস। এই কারণে রিসেন্টলি গোল্ড প্রাইসটা সার্চ করে যায়। এছাড়াও নানা রকম কারণে গোল্ড প্রাইস সার্চ করতে পারে, বাট আমি জাস্ট রিসেন্ট কারণটা বললাম। একটা জিও পলিটিক্যাল ইভেন্ট অলসো, commodity market is controlled by normally geopolitics. Gold is a part of commodity market. So normally commodity market very hit the hardest by geopolitical event worldwide situation. তো এটা রিসেন্টলি গোল্ড প্রাইস আছে একটা। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি।